না, খুব উপদেশটা বানাও দিন আমি এক নজর পড়ে ফেলাই দিচ্ছি। আমার উপদেশটা লাগবে না, এই দেশটা আমার বাপের। তো সুদ করে আবার আমার উপদেশটা বানাতে চোর একটা আবল তাবল কথাবার্তা বলতে থাকে। আবার আপনার কাছে চিঠিও দিচ্ছে দেখলাম, আর খোলা চিঠি আর কি। এটা খারাপ আর কি, একটা ইয়ে আর কি। না, খুব উপদেশটা বানাও দিন আমি এক নজর পড়ে ফেলাই দিচ্ছি। আমার উপদেশটা লাগবে না, এই দেশটা আমার বাপের। আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে, আমি জানি এই দেশ আমি চিনি। তবে এবার কৌশলগতভাবে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে গাজিয়াবাদ থেকে সরিয়ে নিয়েছে ভারত। তাকে গভীর রাতে হেলিকপ্টারে দিল্লির কোথাও একটি জায়গায় লুকিয়ে রাখা হয়েছে। তবে স্থানটি কোথায় তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেই অ্যাসলম গ্রুপের অর্ধেক টাকা নিয়েছেন শেখ রেহানা এবং সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার ছেলে জয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে এ তথ্য জানিয়েছেন সালমান এফ রহমান। এই অ্যাসালম যত টাকা পাচার করেছে সেটা কিন্তু এই শেখ পরিবারকে দিত। যেমন একটা স্ক্রিনশট দেখে এখানে রিমান্ডে থাকা সালমান এফ রহমান কিন্তু স্বীকার করেছেন যে লুটের অর্থের ভাগ পেতেন রেহানা জয়, রিমান্ডে সালমানের দাবি। তো এই সালমান এফ রহমান তিনি কিন্তু সবই জানেন যে কে কত টাকা সরিয়েছে। দেখুন, এই অ্যাসালম একের পর এক বড় বড় প্রকল্প বাগিয়ে নিত, কুইক রেন্টাল সহকারে বিভিন্ন সার কারখানা, চিনি কারখানা, বিভিন্ন সরকারের সঙ্গে চুক্তি, তারপরে গ্যাস সাপ্লাই, বিদ্যুৎ সাপ্লাই, এগুলো কি না সে করেছে। এবং প্রিয় দর্শক শ্রোতা, এইমাত্র পাওয়া গরম একটা খবর অনেকেই হয়তো আপনারা জেনে গিয়েছেন, আবার অনেকেই হয়তো জানেন না। আমাদের বাংলাদেশের বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে, যেটার একটা ফোন রেকর্ড কিন্তু মুহূর্তেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। প্রিয় দর্শক, অনেকেই হয়তো সেই ফোন রেকর্ডটা আপনারা শুনেছেন, আবার অনেকেই হয়তো এখনও শোনেন নাই। সেটা অবশ্যই আজকের এই ভিডিওতে সম্পূর্ণ কল রেকর্ড আপনাকে শোনানোর চেষ্টা করব। তার সাথে সাথে গুরুত্বপূর্ণ আরও কয়েকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা জানলে অবাক হবেন যে অ্যাসলম গ্রুপের যে লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে তার অর্ধেকই দিতে হয়েছে শেখ হাসিনার ছেলে জয় এবং শেখ হাসিনার বোন শেখ রেহানাকে, অর্থাৎ তারা ভাগ নিয়েছে। এমন তথ্য কিন্তু অবশেষে বের হয়ে এসেছে এবং কঠিনভাবে ফেঁসে যাচ্ছে শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবার। প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, সরাসরি আমরা মূল নিউজে চলে যাব। তো মূল নিউজ শুরু করার আগে সবাইকে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। যারা করেছেন তাদের ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও বিস্তারিত দেখে আসি। না, খুব উপদেশটা বানাও দিন আমি এক নজর পড়ে ফেলাই দিচ্ছি। আমার উপদেশটা লাগবে না, এই দেশটা আমার বাপের। তো সুদ করে আবার আমার উপদেশটা বানাতে চোর একটা আবল তাবল কথাবার্তা বলতে থাকে। আবার আপনার কাছে চিঠিও দিচ্ছে দেখলাম, আর খোলা চিঠি আর কি। এটা খারাপ আর কি, একটা ইয়ে আর কি। না, খুব উপদেশটা বানাও দিন আমি এক নজর পড়ে ফেলাই দিচ্ছি। আমার উপদেশটা লাগবে না, এই দেশটা আমার বাপের। আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে, আমি জানি এই দেশ আমি চিনি। আমি বাংলাদেশের বসে কথা বলার তো সুদ করে আবার আমার উপদেশটা বানাতে চোর একটা। ও বলছে গ্রামীণ ফোনের সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে, যে টাকা গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে। আর এই কথা করে আমার কাছে ওই গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে ইউজ একটা টাকা পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই। আমি 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি, 400 কোটি টাকা। তার অন্যান্য প্রতিষ্ঠানে না, তখন গ্রামীণ ব্যাংক ফাইলে বক্সে ঢুকাই দিচ্ছে। গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল, ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল। ওটা সব ব্যাংকে সব টাকা তো লুচি খেয়ে গেছে। তখন আমি প্রথমে 100 কোটি, তারপর 200 কোটি, তারপর আবার 100 কোটি, এটা 98 সালে দিচ্ছি, চালু রাখছি। তখন এই গ্রামীণ ফোনের ব্যবসা ছিল, এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকে, রেগুলার গ্রামীণ ব্যাংকে একটা সোশ্যাল ইনকাম থাকবে। এই বলে ব্যবসা নিয়ে তখন যখন ব্যবসা নাই, তোমার বলে রাখি, যদি কোনো প্রশ্ন ওঠে বলতে পারবা, 51% মালিক হলো বাংলাদেশ আর 49% হলো নরওয়ে কোম্পানি। আর এখন যে দেখো সব সে ব্যবসা নরওয়ে কোম্পানির কাছে, তার নিজের কাছে বোধ হয় 10 বা 15% মতন হয়তো থাকতে পারে, সমস্ত সে বেঁচে খেয়েছে। আর একটা টাকা কোনোদিন গ্রামীণ ব্যাংকে এখান থেকে দেয় নাই। আর আমরা সবথেকে বেশি ফ্যাসিলিটিস তাকে দিচ্ছিলাম, রেলওয়ে, ফাইবার অপটিক ব্যবহার থেকে শুরু করে সবকিছুতে তাকে সুযোগ দেওয়া হয়েছিল। ওইভাবে তো গ্রামীণ ফোনটা তো হ্যাঁ, অন্যদের থেকে সে সবথেকে বেশি সুবিধা পাইছে। চোর একটা রক্ত চুষে খাইছে সব। আমি বলছি যে রক্ত শোষা, গরিবের রক্ত শোষা। 30% তার হিসাব করলে 30% শুধু তো সে যা গ্রামীণ মানুষকে যে লোন দিত, তাতে তার যে কম্পাউন্ড
ইন্টারেস্ট যদি আপনি ক্যালকুলেশন করেন 40-47% হয়ে যেত, যে কেমন হয়, তাহলে আর লোকের আর কি থাকবে, তো গরিব আরো বেশি করে হয়ে যাবে। হিলারি ক্লিন্টনে, তোমরা তো ইতিহাস জানো না, হিলারি ক্লিন্টনে নিয়ে গেছিল যশোরে, তার হাত দিয়ে গ্রামীণ মানে ব্যাংকে ঋণ দেওয়ালো। এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক, হরিজন গ্রুপ, তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই, কারণ ওই ইন্টারেস্ট দিতে 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 তারা ফকির হয়ে নিজের যে বাড়িঘর ভিটা মাটি তাও কেড়ে নিয়ে গেছে। তারপরে তারা ওই এলাকা থেকে হারাই গেছে। দেন আমি খুঁজছি একজনের পাশে খাগড়াছড়ি, সেখানে যে সে কাজ করে খায়, আর একজন কোথায় নীলফামারী নদী আসবে কোথায়, যে এরা ওই পরিবার সদস্য ওই এলাকা থেকেই হারাই গেছে। অভ্যুত্থানের মুখে 5 আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবার কৌশলগতভাবে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে গাজিয়াবাদ থেকে সরিয়ে নিয়েছে ভারত। তাকে গভীর রাতে হেলিকপ্টারে দিল্লির কোথাও একটি জায়গায় লুকিয়ে রাখা হয়েছে। তবে স্থানটি কোথায় তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শেখ হাসিনা ভারতে এসে নামার পর প্রথম রাত ছিলেন দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাটির ভিভিআইপি লাউঞ্জে। সেখানে প্রথম রাত কাটানোর পর তাকে গাজিয়াবাদের আধা সামরিক বাহিনীর একটি সেফ হাউসে সরিয়ে আনা হয়েছিল। তবে এখন তাকে সেখান থেকেও সরিয়ে গভীর রাতের অন্ধকারে রাজধানী দিল্লির একটি গোপন ঠিকানায় মুভ করানো হয়েছে বলে জানা গেছে। ফলে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এখন আর উত্তরপ্রদেশে না, রয়েছেন দিল্লিতেই। আর এই মুভটা কোনো গাড়ি বহর নয়, করানো হয়েছে আকাশপথে হেলিকপ্টারে করে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গেল 10 থেকে 12 দিন আগে দক্ষিণ দিল্লির বাসিন্দারা মধ্যরাতেরও অনেক পরে তাদের মাথার উপরে আকাশপথে হেলিকপ্টারের মুভমেন্ট দেখে অবাক হয়েছিলেন। এত রাতে দিল্লির আকাশে হেলিকপ্টার চলাচল কোনো স্বাভাবিক ঘটনা নয়, কিন্তু পূর্ব ও দক্ষিণ দিল্লির একাধিক জায়গা থেকে শহরবাসী কেউ কেউ এই দৃশ্য দেখেছেন। অনেকে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন। পরে ঘটনা পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন সেদিন ওই হেলিকপ্টারে করেই শেখ হাসিনা ও শেখ রেহানাকে দিল্লিতে নিয়ে আসা হয়েছিল। দিল্লির ভেতরে সামরিক বাহিনীর অনেকগুলো হেলিপ্যাড রয়েছে, তার কোনো একটিতে শেখ হাসিনা ও শেখ রেহানা রয়েছেন। পরে সেখান থেকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় কাছাকাছি কোনো এক গোপন ঠিকানায়। দিল্লিতে শেখ হাসিনার অবস্থান দীর্ঘায়িত হতে পারে, সেই সম্ভাবনা যেমন জোরালো হচ্ছে, পাশাপাশি ভারতের পক্ষ থেকে তৃতীয় কোনো বন্ধু দেশে তাকে পাঠানোর চেষ্টাও থেমে নেই ভারতের পক্ষ থেকে। প্রত্যেকটি মিডিয়াতে এসেছে যে এই এসালম যত টাকা পাচার করেছে সেটা কিন্তু এই শেখ পরিবারকে দিত। যেমন একটা স্ক্রিনশট দেখে এখানে রিমান্ডে থাকা সালমানের প্রমাণ কিন্তু স্বীকার করেছেন যে লুটের অর্থের ভাগ পেতেন রেহানা জয়, রিমান্ডে সালমানের দাবি। তো এই সালমানের প্রমাণ তিনি কিন্তু সবই জানেন যে কে কত টাকা সরিয়েছে। দেখুন, এই এসালম একের পর এক বড় বড় প্রকল্প বাগিয়ে নিত, কুইক রেন্টাল সহকারে বিভিন্ন সার কারখানা, চিনি কারখানা, বিভিন্ন সরকারের সঙ্গে চুক্তি, তারপরে গ্যাস সাপ্লাই, বিদ্যুৎ সাপ্লাই, এগুলো কি না সে করেছে। এবং বিভিন্ন ব্যাংকগুলো তাকে দিয়ে দেওয়া হয়েছে। 2017 সালে ইসলামী ব্যাংকে জামায়াত মুক্ত করার নাম করে শেখ হাসিনা ডিজিএফআই কে দিয়ে এই ইসলামী ব্যাংকটা চুপ্পুকে দিয়ে দিল, সরি এই এসালমকে দিয়ে দিল। চুপ্পু এটার সঙ্গে জড়িত ছিল, চুপ্পু ছিল এসালমের চামচা, এই সাবুদ্দিন চুপ্পু। তো এরপরও কিন্তু শেখ হাসিনা এবং শেখ হাসিনা সরকার তার বিরুদ্ধে কিছুই বলেনি। পরে ব্যারিস্টার সুমন তিনি নিজে উদ্যোগ নিয়ে রিট করলেন। সেই রিটেও আপনার যে ছাত্রলীগ থেকে বিচারপতি হয় না রহিম, সে করলো কি, সে তাকে একদম নির্বাচনের পর পর্যন্ত স্থগিতাদেশ দিল। এবং শেখ হাসিনা যে কদিন ছিল সে কদিন পর্যন্ত এসালমে একের পর এক ব্যাংকগুলো লুট করেই গিয়েছে এবং শেখ হাসিনা চুপ করেছিল। কারণ তো সহজ, কারণ হচ্ছে এই লুটপাটের অত শেখ হাসিনা পায় রে ভাই, এটা তো দুয়ে চার মিনিট দরকার নাই। আপনি একদম স্পষ্ট বুঝবেন, এটা কোনো রকেট সায়েন্স না। একটা লোক শেখ হাসিনার সামনে দিনের পর দিন লুটপাট করতেছে, বিশ্বের এত বড় ব্যাংক লুটপাটকারী পৃথিবীতে আর কেউ নাই, আর শেখ হাসিনা চুপ, কিছু বলতেছে না। এমনকি সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল কি বলেছে, যে সাংবাদিকরা যদি লিখিত আকারে আমাদেরকে জানায় তাহলে আমরা ব্যবস্থা নেব। সাংবাদিকদের কাছে লিখিত আকারে জানানো, সাংবাদিকদের কাছে তাদের পত্রিকা প্রকাশ করা, তারা পত্রিকা প্রকাশ করেছে, তারা অনুসন্ধানে রিপোর্ট করেছে। কিন্তু সরকার একদম অপারক। তার কারণ হচ্ছে এই টাকা পয়সা জয় এবং শেখ হাসিনার ছেলে সজীবদের জয় এবং রেহানা তারা এটা ভাগ করে নিত। আমি একটু পড়ে শোনাই যে লুটের অর্থের ভাগ পেতেন রেহানা জয়, রিমান্ডে সালমানের দাবি, মানে রিমান্ডে ওই সালমানের রহমানের দাবি, লুটের অর্থের ভাগ পেতেন জয়, রিমান্ডে সালমানের রহমানের দাবি। তিনি লিখেছেন নতুন প্রকল্প বের করা টাকা দিতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যরা, কারণ নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন। এবং এর সবকিছুই জানতেন শেখ হাসিনা, তবে শেখ হাসিনা কখনো তাতে না করেননি। না করবে কেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমানের প্রমাণ এসব তথ্য জানিয়েছে বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানান। গ্রেপ্তারের পর থেকেই তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে আছেন। সালমানের প্রমাণের দাবি যে শেখ হাসিনার বা শেখ পরিবারের অতি লোভের কারণেই দেশের অর্থনৈতিক অবস্থা আজকে এতটা শোচনীয় হয়েছে। এখন সব শেখ হাসিনার দোষ, কিন্তু লুটপাট তো আপনি কম করেন নাই। এবং সালমানের প্রমাণ আরো বলেন যে তাতে সবসময় সায় দিতেন সরকারের শীর্ষস্থানীয় কিছু ব্যক্তি। শেখ হাসিনাকে বোঝাতে গিয়ে অনেকে ছিটকে পড়েছেন, কারণ শেখ হাসিনা সবসময় তার নিজ সিদ্ধান্তে অটল থেকেছেন। সালমানের প্রমাণের বরাত দিয়ে সূত্র জানায় যে এসালমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া প্রায় 1.5 লক্ষ কোটি টাকার অর্ধেকই শেখ রেহানা এবং সজীবদের জয়কে দেওয়া হয়েছে
বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে এসব অনিয়ম হয়। তবে এই বিষয়ে কেউ কোনো কথা বলার সাহস পাননি। কেবল অর্থ পাচারই নয়, দেশের ইস্টার্ন রিফাইনারি, চিনিকল এগুলো হাতিয়ে নিলেও এসালমের বিষয়ে কিন্তু সবাই নীরব ছিলেন। সূত্র আরো জানায় যে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকে লুটপাটের জন্য বেছে নিয়েছিলেন সালমান এফ রহমান। মানে সালমান এফ রহমান টার্গেট ছিল জনতা ব্যাংক। তাই সালমান এফ রহমান নিজের পছন্দ মতো চেয়ারম্যান বা এমডি নিয়োগ দিতেন জনতা ব্যাংকে। পছন্দ না হলে ওই ব্যক্তিকে আবার ব্যাংকে যোগদান করতে দিতেন না। আবার কেউ যদি যোগদান করেও ফেলতো তাহলে দুর্নীতির অভিযোগ দিয়ে সেই ব্যাংকের এমডি কে পদত্যাগ করতে বাধ্য করতেন। মানে সালমান এফ রহমানের জনতা ব্যাংকটা পুরো নিয়ন্ত্রণে ছিল। তো এই হচ্ছে কি অবস্থা। এখন আবার সালমান এফ রহমানের অনেক দুর্নীতি আছে, যেমন আইএফআইসি বন্ড ছেড়ে তিনি বললেন যে আমার বন্ড কিনতে হবে। এই বন্ড কেনার জন্য তিনি আবার এই মানে বিভিন্ন কোম্পানিকে চাপ দিতেন, বিভিন্ন ব্যাংকে চাপ দিতেন। এভাবে তিনি 1020 কোটি টাকা নিয়েছেন। আবার ওই সুকুকু বন্ডের মাধ্যমে সালমান এফ রহমান তুলে নিয়েছেন প্রায় 2250 কোটি টাকা। ব্যাংকগুলোকে জোর করে চাপ দিয়েছে, এমনকি হাসিনাও চাপ দিয়েছে এগুলা কেনার জন্য, ইত্যাদি ইত্যাদি আর কি। আর ওই যে আনিসুর রহমানের যে গার্লফ্রেন্ড তৌফিকা করিম, সেই তৌফিকা করিমের কথা জিজ্ঞেস করেছে। তৌফিকা করিম আমাদের পিয়াস করিমের বোন। যাই হোক, এই হচ্ছে অগিয়া অবস্থা। তো দেখেন, এইভাবে শেখ হাসিনার পরিবার দেশটাকে লুটপাট করতো। আমার একটা প্রশ্ন রে ভাই, সেটা হচ্ছে কি, একটা মানুষের জীবনে বেঁচে থাকতে হলে কত টাকার দরকার? সজীব ওয়াজেদ জয়, তার স্ত্রী চলে গিয়েছে, তার কন্যা চলে গিয়েছে, এবং স্ত্রী চলে যাওয়ার পর স্ত্রী যে টাকা পয়সা পেয়েছে, সেই টাকা পয়সা দিয়ে স্ত্রী বাড়ি কিনেছে আরেকটা। সেই বাড়ি কিনার 11 লক্ষ ডলার দিয়ে বাড়ি কিনেছে, সেটার তথ্য প্রমাণ কিন্তু আমি আমার চ্যানেলে দেখিয়েছিলাম। এবং এই টাকাগুলো সে কোথায় পেলো? সে তো কোনো কাজ করে না। তার মানে অবশ্যই সজীব ওয়াজেদের সঙ্গে তার যখন ডিভোর্স হয়ে গিয়েছে, সেই ডিভোর্সের পরে আপনি জানেন আমেরিকাতে বা ইংল্যান্ডে বা ইউরোপে স্বামী অর্থ সম্পদ যা আছে তার মধ্যে কিন্তু স্ত্রী পেয়ে যায়, এটা অটোমেটিকলি পেয়ে যায়। তো এটা পেয়ে ওই টাকা দিয়ে তারা বাড়ি কিনেছে। এখন সজীব ওয়াজেদ জয় এখন কি করে না করে কিছু জানি না, মানে এক সময় কথা বলে কালকে সাংবাদিক করলো আত্মহত্যা বিভিন্ন ফ্রাস্ট্রেশনের কারণে। সে বলতেছে সাংবাদিক নাকি মুক্ত মনা ছিল, এই কারণে তাকে খুন করা হয়েছে। কোথায় সে এই তথ্য পেলো? এই কারণেই তার 3 তথ্য বাবা, এটা আমরা জানি। তো তার মতোই মস্তিষ্ক বিকৃতি সম্পন্ন লোকের কথা আমরা না বলি। তো এই সালমান এফ রহমানরা, এই আসালমরা এত লুটপাট করেছে, এবং হাসিনার এই যে সালমান এফ রহমান সাধু সাজে, তাই না? এত লুটপাট করেছে, হাসিনা ওদেরকে একটা কথা কখনো বলেনি, কারণ ওরা সবাইকে ওদিক দিত। এসালম অর্ধেক টাকার ভাগ রেহানাকে দেয়, জয়কে দেয়, সালমান এফ রহমান দিত না। সালমান এফ রহমানের ইংল্যান্ডের বাসায় শেখ রেহানা কিভাবে থাকে? এগুলো সব হচ্ছে ভণ্ড, সব হচ্ছে দুর্নীতিবাজ। এখন ধরা পড়ার কারণে সাধু সাজে, বলে যে আবার কি বলে যে আমাকে ছেড়ে দেন, আমি দেশ ঠিক করে দেব, আমাকে ছেড়ে দেন, আমি দেশ ঠিক করে ফেলবো। তুমি এই গত 15 বছর ধরে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলা, দেশটাকে তুমি ধ্বংস করে দিয়েছো। এখন তুমি দেশ ঠিক করবে, এটা কি জনগণ বিশ্বাস করবে? করবে না তো। যাই হোক, এই হচ্ছে কি অবস্থা। এদের বিচার অবশ্যই হতে হবে। এসালম যখন দেশ থেকে নাগরিকত্ব ত্যাগ করে, এসালম 2015-16 দিকে কিন্তু প্রচুর টাকা, মানে আবার তারও পরে হবে 18 সালের দিকে সম্ভবত, প্রচুর টাকা পয়সা বিনিয়োগ করে সাইপ্রাসে সে নাগরিকত্ব কিনে নেয়। তিনি, তার 2 ছেলে, তার ওয়াইফ। তখন তারা আবার এখানে রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করে, মানে ভিসার জন্য, সব কিন্তু এই সরকার অনুমোদন করে। তার মানে তারা কিন্তু দেশের নাগরিক না, তারা কিন্তু পালিয়ে গিয়েছে, তারা কিন্তু আসবে না। এখন এদেরকে কিভাবে দেশে আনা যায়, বিচার করা যায়, আমি জানি না, এটা সরকার চেষ্টা করবে অবশ্যই। আশা করি এদের বিচার হবে, আর বিচার না হলেই বা কি করার, তাই না? লুটপাট যত করেছে, এবং এই বিদেশে পাচারের টাকা দেশে আনতে কি সমস্যা সেটা আপনারাও জানেন, আমিও জানি। আর আরেকটি খবর হচ্ছে যে ভারত তো যা শুরু করেছে সেটা হচ্ছে যে ভারত আসলে কিছুতেই মেনে নিতে পারতেছে না। হাসিনা ক্ষমতা থেকে সরে ভারতে পালিয়ে গিয়েছে, এটা ভারত কিছুতেই মেনে নিতে পারতেছে না, এবং ভারতের কুটনামি, তারপরে গুটিবাজি অব্যাহত আছে। এবং সর্বশেষ রিসেন্ট আপনারা দেখেছেন যে মোদি একটা টুইট করেছেন যে আমার সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের আলোচনা হয়েছে ইউক্রেন এবং বাংলাদেশ নিয়ে। আমি বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন নিয়ে আমি বাইডেনের কাছে আমার উদ্বেগ জানিয়েছি। তো এরপরে হোয়াইট হাউস থেকে যে স্টেটমেন্ট দেওয়া হলো, সেখানে লেখা হয়েছে যে আসলে মানে বাংলাদেশ নিয়ে কোনো আলোচনা হয়নি, আলোচনা হয়েছে আসলে ইউক্রেন নিয়ে। এটা আমরা মানে হোয়াইট হাউসের স্টেটমেন্টে জানলাম যে প্রেসিডেন্ট বাইডেনের তরফ থেকে ইউক্রেন নিয়ে আলোচনা হয়েছে, মোদির সঙ্গে বাংলাদেশের কথা সেখানে উল্লেখ করা হয়নি। কিন্তু পরবর্তীতে ভয়েস অফ আমেরিকা প্রশ্ন করেছিল হোয়াইট হাউসকে যে আসলে কি বাংলাদেশ নিয়ে আলাপ আলোচনা হয়েছিল কিনা মোদি এবং বাইডেনের টেলিফোন কথোপকথনে। তখন আপনার হোয়াইট হাউসের করসপন্ডেন্স মুখপাত্র, তিনি ভয়েস অফ আমেরিকা বলেছেন যে হ্যাঁ, আসলে মোদির সঙ্গে বাইডেনের কথা হয়েছে বাংলাদেশ নিয়ে, বেশিরভাগ সময় ইউক্রেন নিয়ে কথা হয়েছে, কিন্তু বাংলাদেশ নিয়েও একটু কথা হয়েছিল, কিন্তু এটা মাত্র সামান্য কয়েক সেকেন্ড, আমরা এটাকে এত গুরুত্ব দেইনি, এই কারণে আমরা আমাদের স্টেটমেন্টে লিখিনি। ভালো কথা। তার মানে আসলে কিন্তু নরেন্দ্র মোদি এই কথাটা উঠিয়েছেন, বাইডেন কিছু বলেনি, নরেন্দ্র মোদি উঠিয়েছে কথাটা, বাইডেন হুহা করে শেষ করে দিয়েছেন। এখন কথা হচ্ছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন, এটা তো একটা গুজব, এটা বিচ্ছিন্ন একটা ঘটনা আছে, এর বাইরে কিছু নাই। তারপরে এই ঘটনাটা কেন ভারত কন্টিনিউ প্রমোট করতে চায়, এবং প্রমোট করতে করতে নরেন্দ্র মোদি এখন এই কথাটাকে ইন্টারন্যাশনালি প্রমোট করতে চায়। এর কারণ হচ্ছে একটা, সেটা হচ্ছে এই ইউনুস সরকারকে বিপদে ফেলানো, ইউনুস সরকারকে ভাবমূর্তি ক্ষুণ্ণ করা।
এইরকম একটা দায়িত্ব নিয়ে এই ভারত সরকার কাজ করতেছে। তারা কিছুতেই মেনে নিতে পারতেছে না। এবং এদের পররাষ্ট্রনীতি, এদের এগুলো আমি বুঝি না যে আসলে এরা এত বড় দেশ, কিন্তু এদের পররাষ্ট্রনীতি, এদের মন মানসিকতা এত মানে সাধারণ নাগরিক তো অবশ্যই ভালো, ভারতের সাধারণ নাগরিক এবং ভারতে কিন্তু ভালো রাজনীতি আছে, কিন্তু সরকারের কথা বলতেছি, মানে আমি বুঝি না যে এদের কাজকর্ম কি। একটা ফ্যাসিস্ট। আর হিন্দু নির্যাতন তো এই আওয়ামী লীগের আমলে কম হয় না, তাই না? এই বেনজিরি তো প্রায় 50-60 জন হিন্দুর জায়গা জমি লুট করলো। তারপরে কোটা আন্দোলনের সময় তো অনেক হিন্দু মারা গেল সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, তখন কিন্তু ভারত চুপ ছিল। এখন প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত ভিডিওতে আপনারা দেখলেন এবং অনেক কথাগুলো শুনলেন এবং সেই কল রেকর্ডটাও আপনারা শুনেছেন। তো কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এবং এস আলম গ্রুপের যেই টাকাগুলো আত্মসাৎ করেছে এবং তার ভাগিদারি হয়েছে শেখ হাসিনার ছেলে জয় এবং শেখ রেহেনা, তো আসলে এদের কি বিচার হওয়া দরকার আছে কিনা নাই বলেন? এই যে আমাদের বাংলাদেশের টাকাগুলো লুটপাট করেছে, এগুলো বিচার হবে না ভাই? অবশ্যই আমরা চাই বিচার হোক। সোজা কথা, যেই হোক না কেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যেই হোক না কেন, অপরাধ করবে তার শাস্তি হবে, এটা আমরা সাধারণ জনতা চাই। আমাদের দেশের টাকা পাচার করে তাদের এই গুদামগুলি ভারী করছে আর আমরা না খায়া মরি ভাই, এইটা তো হবে না। আজকে তাদের গুদাম ফাটায় দেওয়া দরকার, গুদাম ফাটাইয়া সেই টাকাগুলো বের করতে হবে। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের এই চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।